শুভ সন্ধ্যা এবং যথারীতি সুন্দর সন্ধ্যা, সুন্দর অতিথি দ্বারে আমরা আড্ডা দেব এবং আজকের আড্ডার বিষয়টা কিন্তু দারুণ রকম সুন্দর। যারা সামনে আছো এবং যারা এখানে আছো সবার একেবারে মনের কথা। আড্ডার বিষয়টা বলেই ফেলি তাহলে, আমার আমি। তো এখানে আমার আমি কারা আছে তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই, সাথেই থাকবে আমিনা মুন্নি, কর্পোরেট কমিউনিকেশন ই.কো বাংলাদেশ। আমিনা মুন্নি কেমন আছেন? ভালো। আমার আমিতেই আছেন পুরোপুরি? পুরোপুরি, বাহ, ঠিক ধরেছি। ইরশাদ শিউলি অথবা শিউলি ইরশাদ, মানে শিউলি ফুল আর কি, যে সন্ধ্যায় ফোটে এবং ভোরের আশায় ফুটেই থাকে, তারপরে ভোরবেলা সূর্যদেবের অভিশাপে, এরকম একটা গল্প আছে কিন্তু খুব সুন্দর, ঝরে পড়ে এবং শিউলি ঝরার পরে শিউলি হয়, গাছে যখন থাকে তখন শেফালি থাকে, শেফালি থাকে। হ্যাঁ, তুমি তো বকুল, সবসময় বকুল। একদম মরি আর ঝরি, ঝরি আর মরি। শিউলি আবৃত্তি শিল্পী এবং তথ্যচিত্র নির্মাতা। আমার আমিতেই আছো? আমার আমিতে পুরোই ধরেই নিচ্ছি, হ্যাঁ। আর একদম যিনি আমার এপাশে আছেন, চৌধুরী আবিদা রহমান, গীতি কবি। তার একটা সুন্দর নাম আছে, বলবো ছোট্ট তোমার নামটা? হ্যাঁ, আমার বললে ভালো লাগে। লাজবতী। লাজ, লাজবতী, লাজ, আমি লাজ ভাবি বলি এবং লাজ ভাবি ডাকে আমার বন্ধুরা। বাহ। এবং তার সাথে মিলাইয়ে আমি তিনজনকেই বলছি, লাজের সাথে মিলাইয়ে, যেহেতু তার নামের শেষে রহমান আছে, রহমানের আবার নামের শেষে ছোট করে তনু আছে, সেজন্য আমি তাকে লাজ তনু ভাবি ডাকি। বাহ, মজার না? বেশ। তাহলে আমাদের আজকের আড্ডার বিষয় আমার আমি। আবার ডান দিক থেকে আসি, মুন্নি আপা বলো। মানে আমার আমিটা কীরকম, কিভাবে সারাক্ষণ সাথে থাকে, কি করায় সে কারণে অকারণে, কি করতে বাধা দেয় সে, মানে আমার আমিটা কেমন? মানে আমি তো কিছুক্ষণ শুনেছি, ওই সামনে যারা আছে তাদের জন্য এবার বলতে হবে। আমার কাছে মনে হয় আমি সবসময় আমার আমিতেই থাকি। আমি খুব আমি কেন্দ্রিক। বাহ। মানে অনেকে থাকে না যে ইচ্ছার বাইরে গিয়ে অনেক কিছু করতে হয়। আমি ইচ্ছার বাইরে কিছু করতে পারি না, আমাকে কেউ করাতেও পারে না, পারবে না, এটাই আসলে। এবং আমি আমার পছন্দকে প্রাধান্য দেই, কারণ আমার মনে হয় যে দিন শেষে তো ওইটার জন্যই আমরা বাঁচি, রাইট? আমার আমির জন্য, আমার হ্যাপিনেসের জন্য। বাহ। আমার আমিতে এই যে উনি যে বললেন যে নিজের ভেতরে থাকা এবং নিজের পছন্দ অপছন্দকে গুরুত্ব দেওয়া, আমার অনেকটাই সেরকম। এবং আমাদের মনে হয় যে আমরা যারা আছি এই প্রজন্মের, বা আমরা সবাই আসলে একইভাবে চিন্তা করি যে নিজের পছন্দের বাইরে আমরা আসলে যাব না, কেউ আমাদেরকে চাপিয়ে দিতে পারবে না, বা কারো দ্বারা নিয়ন্ত্রিত আমরা হব না। আমরা নিজের দ্বারাই নিয়ন্ত্রিত হব, নিজের যা ভালো লাগে, নিজে যা করতে ভালোবাসি। মানবো না ভাই, মানবো না, আমি ছাড়া আমি আর কাউকে চিনবো না, এরকম ব্যাপার, বিশাল ব্যাপার। তাহলে আমি মনে হয় এবার আরো একটু আসল মানুষের কাছে চলে এসেছি। এবার তুমিটা কেমন? আমার আমিকে বিশ্লেষণ করতে হলে সবার আগে নিজেকে চিনতে হবে। একদম, সেই সক্রেটিস বলেছেন, সবার আগে চিনতে হবে আমিকে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে নিজের ঘরের সব কাজকর্ম শেষ করে বা অন্যের উপরে যেহেতু দায়িত্ব কিছু থেকে যায়, সেগুলি পূরণ করে সেটা কিন্তু আমার ভালো লাগে, সবাইকে একটু সেট করে দেওয়া। তারপর নিজের একটা কমফোর্ট জোন বের করতে হবে। আমার কমফোর্ট জোন আমার লেখা। বাহ। আমার কোনো কিছু নিয়ে ভাল লাগে না, কাউকে নিয়ে বেশিক্ষণ কথা বলতে ভালো লাগে না, আমার লিখতে ভাল লাগে। এবং আমি লিখি তখন যখন সব কোয়াইট অ্যান্ড সাইলেন্ট, আর কোনো কাজ নাই আমার মাথায়। নেক্সট দিন আসবে, তার আগে আমি বিছানায় চলে যাই অ্যান্ড দেন আমি লিখি। ওইটা আমার কমফোর্ট জোন। আর আমি একটু ছোট পেন্টিং জানি, সেটাও আমি রাত জেগে করতে ভালোবাসি, কারণ তখন সব সাইলেন্ট থাকে, কোয়াইট থাকে, হ্যাঁ, চারিপাশ নীরব। আমার কানে ইয়ারফোন থাকে, আমি গান শুনি আর শাড়িতে আঁকি। আচ্ছা, এটা আমার আমি। বাহ। গান লেখা এটা কখন থেকে এলো? গান লেখা 79। আমি প্রথম আমার বিয়ের পর আমি গীতিনাট্য করি বাংলাদেশ টেলিভিশনে। তখন আমার বড় পুত্র
তুমি চেনো, সবাই চেনে মোটামুটি। সবাই চিনবে, বলে ফেললে ভালো। হ্যাঁ। কারণ আমি এভাবেই নিজে বলি না। লাজতনু নিজে একজন হ্যাঁ। গুণী মানুষ, কিন্তু তিনি আমাদের আবার 4 জন সন্তানরা, গুণী মানুষকে হ্যাঁ, পৃথিবীতে তো এনেছেন। আরেকজন গুণী মানুষের সাথে একসাথে সহযাত্রী সহযাত্রী সংসারে 47 বছর বললে ভালো হয়। হ্যাঁ, আমাদের 47 বছর। সহযাত্রা 47 বছর। তো আমার ওই বড় ছেলেকে 6 মাসের অন্তঃসত্ত্বা আমি, ওকে নিয়ে আমার প্রথম কাজ টেলিভিশনে, ক্রিয়েটিভ কাজ। সেজন্য হয়তো মায়ের পেটে সেজন্যে থাকলে হয়তো বাচ্চারা হ্যাঁ, কিন্তু ওই ইম্প্যাক্টটা পড়ে, ওই একদম, এফেক্টটা একদম। বাচ্চাদের মধ্যে আসে কিন্তু। এবং আমি সবসময় আমার বাচ্চা কাচ্চা যখন আমি কনসিভ করি তখন কিন্তু আমি ওর মধ্যেই থাকি, গান শুনি, এই করেছি সবসময়। আমি একটু ওই আবহতেই ভালো কিছুর থেকেছি, মধ্যে ভালো থাকা, কিছুর হ্যাঁ, মধ্যে থাকার চেষ্টা, যার জন্য মনে হয় ওরা এরকমই হয়ে গেছে সব বাহ, ভাইরা। অসাধারণ ব্যাপার। তো ওটাই আমি, আমার মাতৃত্ব আমার ভালো লাগে, আমার ঘর গোছাতে ভালো লাগে, আমি ওই সবার টেক কেয়ার করতে ভালো লাগে, আমি তারপরে আমার জায়গাটুকু নিজের ওইটা সাথে, আমার নিজের একদম সাথে আমার, আমি। ওইটা আমার, এটাই তো আমার ওই আমি। প্রথম গানটা কি ছিল তোমার? জীবনের প্রথম লেখা গান না, যেটা প্রথম তোমার খুব ভালো লেগেছে এবং দর্শকদেরও খুব ভালো লেগেছে, আমি জানি তোমার একটা খুব হিট গান আছে। হ্যাঁ আছে, দর্শকদের ভালো লেগেছে এবং ওটার জন্য এ মাসের গান বাংলাদেশ টেলিভিশনে, ওটার জন্য আমরা দুজন, আমি শাকিলা জাফর অ্যান্ড তনু, আমার হাজব্যান্ড আনিস রহমান তনু, মিউজিক ডিরেক্টর, আমরা 3 জন অ্যাওয়ার্ডেড হয়েছিলাম। বাহ, তো ওটা ছিল এ মাসের শ্রেষ্ঠ গান, বর্ষার এই রাতে বিরহের সুর। একটু বলবে সুরে সুরে? সুরে বলতে পারবো না, পারবে না। ওটা সার্চ দিলে পাওয়া যাবে। হ্যাঁ। ওটার আগে আরো অনেক গান লেখা হয়েছে বাচ্চাদের জন্য, ছড়ায় বর্ণমালা লিখেছি টোনাটনি প্রোডাকশন থেকে, যেটা বেরিয়েছিল, যেটার সাথে আমার হাজবেন্ড যুক্ত ছিল এক সময়, এখনো আছে একটু ছড়িয়ে ছিটিয়ে। তো আসলে আনকাউন্টেবল আমি কতটা গান, ছড়া গান, দেশের গান লিখেছি, এটা প্রচুর প্রচুর। অনেক থেকেছে, যা পেরেছি রেখেছি, কোনোটা চলে গেছে, এইরকম। অনেক বাচ্চাদের একটা ফেভারিট গান আছে, হাঁস কেন থাকে না হাসপাতালে, হাসপাতালে, খুব হ্যাঁ। ফেমাস আছে, এটা আমার লেখা গান, আমার হাজবেন্ডের সুর। তো এরকম অনেক গান আছে আর কি, এটাই আমি। এটাই তুমি। হ্যাঁ। এবং আমার ধারণা তোমরাও আরো আড্ডার পরে জানতে পারবে যে আমার মনে হয় যদি বাংলাদেশে মানে নারী গীতিকবি 5 জনকেও ধরা হয় আর কি, তার মধ্যে তিনি আমি থাকবেন। অত বিশেষ কেউ না, না না, আমাদের কাছে তো বিশেষ, তোমাদের দর্শকের ভালো লাগার, কাছে আমি তো বিশেষ। আমাকে ভালোবাসো এই জন্য আমি তোমাদের কাছে বিশেষ, কিন্তু আমি অত বিশিষ্ট বিখ্যাত বা ওই শ্রেষ্ঠত্ব পাওয়ার মতন অবস্থায় আমি যাইনি। ওই বিশেষণগুলো আমার ভালোও লাগে না, যদি ওই আমার নামের পাশগুলোকে যদি কেউ বসায় আমার খুব লজ্জা হয়, কারণ ওই জায়গায় যেতে অনেকটা টাইম, অনেক সময় পেরোতে হবে। সেই অনেকটা গুণীজনরা সময় তো কিন্তু পেরিয়ে দেশ ছেড়ে, আসছে। পৃথিবী ছেড়ে চলে গেছেন, ওনাদের কাছে পৌঁছাতে পারবো না। আমার অনেক লেখায় এইগুলি লেখা আছে যে ইচ্ছা করলেই ওই রাইটার হওয়া যাবে না। হ্যাঁ, লেখার চেষ্টা থাকতে হবে, শব্দ চয়নটা সুন্দর থাকতে হবে, যেটা সবাই বুঝতে পারে। আমি মাঝে মধ্যে একটু বেশি মানে দূরবোধ্য কথা লিখে ফেলি। আমি অবশ্যই একটা কাজ করি, আমি লেখার পর আমার হাজবেন্ডকে বলি একটু পড়ে দেখো। দেখো তো। হ্যাঁ, পড়ে দেখো, ওকে বলি। তো ও পড়ে দেখে একটু দাড়ি কমা ঠিক করে দেয়, আমি তো গড়গড় করে লিখে যাই, তখন বলি হ্যাঁ ভালো হয়েছে। সেম অ্যাজ ও যখন একটা গান কম্পোজ করে আমাকে শোনায় যে একটু শুনে দেখো, এটা কিন্তু সব সময় আছে। তা আমি শুনি, শোনার পর আমি বললাম যে এটা একটু কমিয়ে দাও, একটু বাড়িয়ে দাও, এখানে এই সুরটা এরকম করে দাও। ও কিন্তু আমার ওই কথাটা শোনে রাখে, অ্যান্ড দেন এই গানটা কিন্তু খুব সুন্দর হয়ে যায়। মানে এইটা তখন আমরা দুজন, করি। হ্যাঁ দুজন আর যে আমি, তারা একাত্ম হয়ে হ্যাঁ, যায়। কারণ একটাই যে আমি প্রচণ্ড লেভেলের গান ভালোবাসি, গান গাইবার অনেক শখ ছিল। শিল্পী হবার কোনো স্বপ্ন কিন্তু আমি কখনো দেখিনি, যে একটা শিল্পীকে বিয়ে করলে আমি ভীষণ বড় একজন গায়িকা হব, সেরকম কোনো চিন্তা ভাবনাই আমার মাথায় ছিল না। আমি গানের আবহতে থাকলেই আমি খুশি, এটাই আমার জন্য এনাফ, এটাই যথেষ্ট। তো একটু ছোট্ট করে এই যে গুণবান পতি যদি রয় তার শনে, এই লাইনটা তো তোমার জন্য একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট। এরপরে তারপরে গুণবান কতগুলি ছানাপোনা আছে সংসারে, এটা একটু বলে দিলে ভালো হয়, তোমার মুখে বললে ভালো হয়। বড় সন্তান, আসলে সত্যি কথা বলি, ওদেরকে আমরা জাস্ট একটু হাতটা ধরে এগিয়ে দিয়েছি, বাকিটা ওদের অর্জন, ওদের পরিশ্রমের অর্জন,
ওদের প্রচণ্ড ডেডিকেশনের প্রাপ্তি ওটা এবং আমরা বলেছি যে দেখো কখন যেমন ওদের এডুকেশনের ক্ষেত্রে কখনো বলিনি ফার্স্ট হতেই হবে, না হলে মার খাবি, এরকম কিন্তু কোনো দিন বলিনি। পড়ে যাও। যখন পড়েছে আমি বুঝতে পারতাম যে ওদের পরীক্ষা আছে, এক্সাম আছে, ওরা নিজেরাই নিজেদের গরজে পড়াশোনা করেছে। তো জিনিসটা ওই রকম, মানে লক্ষ্মী বাচ্চা আর কি, যা হ্যাঁ বলতে লক্ষ্মী বোঝায়। বাচ্চা, ওরা ওইভাবে লক্ষ্মী বাচ্চা। এখন বাইরে দুষ্টু বাচ্চা হলে সেটা তো আমার করার কিছু নাই। এখন বড় লক্ষ্মী হয়ে যদি মায়ের দুষ্টু ঘরে, বাচ্চা হ্যাঁ, হয়ে যায়, লক্ষ্মী বাচ্চারাই এসেছে। আমার কাছে একটা বয়স পর্যন্ত ওরা অনেক লক্ষ্মী বাচ্চা, এখনো আমার কাছে লক্ষ্মী বাচ্চাই। বাচ্চা, হ্যাঁ। আমার যেহেতু কন্যা নাই, 4টি পুত্র সন্তান, তো বড় ছেলে ডিরেক্টর, তোমরা চেনো, আমি নাম বলবো না। মেজো ছেলে অ্যাক্টিং করতো, ছোটবেলা থেকেই করেছে, ওকেও সবাই চেনে। এটা তো খুব নামও করেছে, নামটা বলে দাও। হ্যাঁ, ও এসছিল শখে কাজ করতে, বাস ওর শখ নিয়ে। ও একটু মুডি, তো ওকে জোর করে কিছু কোনোদিন করানো যায়নি। ওকে নিয়ে অনেক গল্প আছে, যদি কোনোদিন সুযোগ পাই, আমার খুব বলতে ইচ্ছা করে আমার বাচ্চাদের ছোটবেলা নিয়ে অনেক গল্প, মজার মজার গল্প আছে। আর সবচেয়ে বড় কথা তো ওদের 4জনকে নিয়ে আমি একটা সময় ভীষণভাবে আমি একটু হোমসিক, আমি বাইরে যাই কম। জানি। দাঁড়াও, আমি একটু বিরতি নিয়ে আসি, তারপরে আবার কথা শুনবো। হ্যাঁ, আড্ডার শুরু না হতেই কেমন করে বিরতির সময় চলে এলো তোমরা জানো তো। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সেই পর্যন্ত সাথেই থেকো। ফিরে এসেছি, আবারও আড্ডায় ফিরে যাব এবং সাথেই থাকতে হবে, সেই প্রতিশ্রুতি কিন্তু নিয়ে নিচ্ছি। মধ্যবর্তীনির কাছে যাই এবার, এপাশ থেকে সরে। আচ্ছা, শিউলি আবৃত্তি করে, নামটার সাথেও সুন্দর যায়, হ্যাঁ, কিন্তু এই যে তথ্যচিত্র নির্মাতা একটু আমার কাছে খটোমটো লাগে, কারণ প্রচুর তথ্য উপাত্ত, অনেক কিছু মানে জোগাড় করে তারপরে এই কাজটা করতে হয়। তো আবৃত্তি শিল্পীর সাথে এই প্রফেশনটা কিভাবে যুক্ত হলো? আসলে আবৃত্তি শিল্প তো আমার প্রফেশন না, এটা আমার শখ অনেক ছোটবেলা থেকে। আমি ছায়ানটে গান শিখতাম যখন স্কুলে পড়ি তখন। তো ছায়ানট থেকে টিএসসি খুব কাছাকাছি ছিল, তখন ল্যাবরেটরি স্কুল ছিল। তো সেখান থেকে আমি টিএসসিতে আবৃত্তির কোর্স করি কবিতার। আর তারপর থেকে কবিতা চর্চা সেই মানে 90-এর দশক, মানে 80-র দশকের শেষ, 90-এর দশক শুরু। তো তখন আমি একটা দলের সঙ্গে ছিলাম, কবিতা আবৃত্তি করতাম। আমরা নানান রকমের 90-এর গণ আন্দোলনও করেছি আমরা এই আবৃত্তির মাধ্যমে। তারপরে একটা পর্যায়ে আমি আবৃত্তি, যখন 90-এর গণ আন্দোলন শেষ হলো, আমার আবৃত্তির ক্যাসেট বেরোলো, তখন আমি মানে স্কুলে পড়ি। তারপরে পরবর্তী সময় মানে আবৃত্তিটা হচ্ছে আমার ভালোবাসা, মানে আমি গান শিখতাম। পরবর্তীতে আমি যখন কবিতার প্রেমে পড়ে গেলাম বা আবৃত্তি দেখলাম যে আমি আবৃত্তিটাকে বেশি ভালোবাসি, তখন আমি গানটার চর্চা করি হচ্ছে কবিতার জন্যে। আচ্ছা আচ্ছা, কণ্ঠ চর্চা কবিতার জন্যে গানটা। তো এভাবে আমার কবিতাটা হচ্ছে আমার প্রেম, আমার ভালোবাসা, আমার খুব ভালো লাগার জায়গা। আর তথ্যচিত্রটা হচ্ছে আমার প্রফেশনের জায়গা বা পেশার জায়গা। তো এটার সাথে একটা সম্পর্ক তো অবশ্যই আছে, কারণ তোমার এটা একটা তথ্যচিত্র নির্মাণও কিন্তু একটা সৃষ্টিশীল কাজ। ধর আমি নাটক বানিয়েছি, নাটক লিখেছি, কবিতা লিখি, মানে এগুলো সব কিছু একটার সাথে আরেকটা রিলেটেড। তো তথ্যচিত্র নির্মাণ মানে হচ্ছে যে ধর একটা ফিল্মের মতো একটা ব্যাপার। ওটা যেমন ফিচার ফিল্ম, সেখানে গল্প থাকে, এখানে তথ্যচিত্রতেও হয় একই রকমের গল্প থাকে। গল্পটা হয় বাস্তবসম্মত, বিভিন্ন রকমের গদ্যকাব্যের মতো। গদ্যকাব্য, মানে গদ্যকাব্য কি বলবো, মানে এখানে অনেক রকমের তথ্য থাকে, কিন্তু সেটাকে সিনেমার মতো একটা তৈরি করা। তো এটাও একটা সৃষ্টিশীল কাজ। বাহ। তো এটার সাথে এটার একটা সম্পর্ক আছে কবিতার সঙ্গে। আর আমার ব্যক্তিগত কথা যদি বলতে যাই, আমার একজন আছে ছানাপোনা। হ্যাঁ, ছানাপোনা আমার সঙ্গে ছিল বহু বছর। তারপর ছানাপোনা গত 10 বছর ও লন্ডনে আছে। ও হচ্ছে ও যখন ঢাকায় ছিল তখন আমার সঙ্গে অ্যাসিস্ট করতো। আমি যখন নাটকের ডিরেকশন দিতাম বা ধরো এই সমস্ত কবিতা পড়লে আমার সাথে ও ডুয়েট কবিতা পড়তো, মানে এরকম। তো ও হচ্ছে লন্ডনে পড়ছে এখন, ওর ইচ্ছে হচ্ছে সিনেমা বানাবে। তো ওই উপরই পড়াশোনা করছিল। তারপর পরবর্তী সময়ে সে নিজেকে বলল যে আমি অভিনয়ও করব। তো অভিনয় করতে গিয়ে তখন সে এখন নাচ শিখছে, সালসা আরো কি নাচ, বিদেশি ওগুলো নাচ শিখে নিজেকে তৈরি করছে। হ্যাঁ, ও হচ্ছে ওখানেই করবে। তার মানে ওর আমিকে নিয়েই মার মতো আর কি। হ্যাঁ, ওর ক্রিয়েটিভ কাজ নিয়ে ব্যস্ত আছে।
বাহ, তাহলে কবিতা কিন্তু শুনবো আজকে। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, এখন শুনবো নাকি একটু পরে শুনবো? ইচ্ছা তুমি যখন বলো। 4 লাইন হয়ে যাক। 4 লাইন কবিতা, 4 লাইন তো বলবো না আমি। আমার লেখা একটা কবিতা পুরোটাই বলছি, 4 লাইন না। মানে এটা হচ্ছে কি একটা ধারাবাহিকতা আছে। তোমাকে কবিতার। দেখে বলতে হবে? No, মানে no, no, no. তাহলে তো অনেক ভালো, বলে ফেলো। রবি ঠাকুর, ঘোর লাগা সন্ধ্যায় আকাশের দিকে তাকিয়ে থাকি তোমাকে দেখব বলে। সপ্তর্ষি মণ্ডলের সবচাইতে উজ্জ্বল নক্ষত্রটি বোধহয় তুমি। ভাবছো আমি কে? আমি তোমার সাধারণ মেয়ে নই। আমি এই একবিংশ শতাব্দী। মুক্তিপাড়ের খেয়া বাধা আছে আমারই ঘাটে। ভাসিয়ে দিয়ে ছুটে যাব তেপান্তরের মাঠ পেরিয়ে। কার সাধ্য রুখবে আমাকে? যশলোভাতুর কচ যদি স্বর্গলোকে যেতে চায়, নিস্পৃহ অবজ্ঞায় বিদায় জানাবো। কষ্টের সরসজ্জায় আমি একাই বিদ্ধ হব, শরৎবাবুর কাছে আরতি জানাবো না। কান্না নয়, নিজ মনীষায় ঋদ্ধ হব। আমি যে সম্পূর্ণ আকাশ। ধন্যবাদ। বাহ বাহ, অসাধারণ, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই যে বলে ফেলেছে একজন, ভীষণ এবং সুন্দর। পর্দার আসলে বাইরে যারা ভীষণ আছে সুন্দর। তারাও বলছে নিশ্চয়ই। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। এরপরে একেবারেই মানে আপাদমস্তক আমার আমি দেখছি তার সব কিছু, মানে কিভাবে ডানে হেলছে, কিভাবে বায়ে হেলছে, এবং একটু কথোপকথনের মাধ্যমে আমরা জেনেও ফেলেছি যে উনি একদম একা আমিত্বে মগ্ন থাকে। সেই ব্যাপারটা কেমন? এই ব্যাপারটা তো অসাধারণ। বাই দ্য ওয়ে, আমার একটু লজ্জা লাগতেছে, এত গুণী গুণী মানুষজনের সাথে আমি বসে আছি। একদম না, Thanks for the 3 জনে, আমরা opportunity. 3 গুণীকন্যা পেয়েছি আজকে। না, আমার বিষয়টা আমি ডেফিনেটলি গুণী। আপনি যদি ওই অ্যাসপেক্টে চিন্তা করেন, বাংলাদেশের সোশ্যাল কনটেক্সটে গুণী অবশ্যই, না হলে হয়তো আজকে এখানেও আসতে পারতাম না, রাইট? একদম একদম। তো প্রশ্নটা কি ছিল আপু? প্রশ্নটা ছিল যে এই যে আমার আমিটা একদম একা উপভোগ করা হ্যাঁ। হয়, যেমন তাদের ছানাপোনা আছে, তোমার ছানাপোনা নেই। না, কিছু নাই। হ্যাঁ, তো এই Okay. যে একেবারে একজন আরেকজনের আমার সাথে। ছানাপোনা নাই, কিন্তু আমি একটু বলতে চাই আমার একজন মা আছে। সবারই মা থাকে। বাহ, আমার মা আছে। আর আমি ছোটবেলা থেকে আমার আম্মুকে যেভাবে স্ট্রাগল করতে দেখছি আমাদেরকে বড় করতে গিয়ে, এটার একটা কারণ ছিল হচ্ছে আমার আব্বু অসুস্থ ছিল। আমার আব্বু, আমি হওয়ার 1 বছর পর থেকে আমার আব্বুর পার্কিনসন্স ডিজিজ ছিল। তো আমি আসলে অন্য বাচ্চারা যেরকম বাবাদের হাত ধরে স্কুলে যায়, বাবারা সব কিছু শেখায়, আমার জন্য ওই জিনিসটা নর্মালাইজ ছিল না হয়নি, একদম। হ্যাঁ। এবং আমি ছোটবেলায় প্রশ্ন করতাম আম্মুর কাছে, সবার বাবারা স্কুলে নিয়ে যায়, আমার আব্বু কেন অসুস্থ, মানে বাবা কেন অসুস্থ হবে? তো এইটা আমার কাছে নর্মাল হতে একটু সময় লাগছে। বাট দ্য ওয়ে আমার আম্মু আসলে আমার আব্বুর টেক কেয়ার করতো, সাথে সাথে আমার আরও 2 জন বড় ভাই আছে এবং আমাদেরকে বড় করতো। এবং নট অনলি দ্যাট, আমি ছোটবেলায় জাতীয় পুরস্কার পাওয়া আবৃত্তিতে আপু, কিন্তু আমি আই এম নট অ্যাট অল প্রফেশনাল। এটাও ছিল আম্মুর শেখায় দেওয়া। আম্মু জাস্ট বলে পুঁথি পড়ায় দেওয়ার মতো। আম্মু আমাকে যেভাবে ডেলিভার করতে বলছে আমি ওভাবেই ডেলিভার করছি। ওভাবে করে কীভাবে যেন প্রথম হয়ে গেছি জানি না। আমি অ্যাক্টিংয়েও একবার ফার্স্ট হতে পারি নাই, জাতীয় পর্যায়ে গিয়ে সেকেন্ড হয়েছিলাম। বাট এই যে ছোটবেলা থেকে আম্মু এত সুকুমার কিছুর মধ্যে, বৃত্তির পরিচর্যার মধ্যে হ্যাঁ মানে থাকা। তার লাইফে অনেক ডিফিকাল্টিজ আছে। সে একজন অসুস্থ হাজবেন্ড মেনটেন করে, সে পুরো ফ্যামিলিটা রান করে, কাকে কে কোথায় পড়বে, কে কি পোশাক পরবে, কার অসুখ, সে সংসারটা ম্যানেজ করতেছে একা হাতে। তো তখন থেকে আর কি আম্মুর ওই জার্নিটা দেখে আমার মধ্যে এই জিনিসটা আসছে। আমি ধরে নিচ্ছি যে আম্মুর মতো আমার লাইফটাও এরকম হবে, মানে আমাকেই সবকিছু একা একা করতে একা হবে। করতে হবে। আমি তার বাজার মানে করব, আমি রান্না এক্ষেত্রে করব। আমরা বলতে পারি যে মা যে আমিত্ব লালন করতেন, হ্যাঁ। আমার আমির মধ্যে মগ্ন ছিলেন, সেটা আমিনা মুন্নির একদম। মধ্যে একদম ট্রান্সফার আর হয়ে গেছে। আমার সবসময় মনে হতো যে আম্মু যেগুলো তার এই ভাগ্যের পরিণতি বলেন বা রিয়েলিটির কারণে মেনে করতে নিয়ে। পারে নাই, ওগুলো আম্মাকে করতে হবে। আমি অনেক বড় হব, আম্মুকে নিয়ে ঘুরতে যাব, আম্মুর যা যা পছন্দ, যেই জায়গা পছন্দ, আম্মুর যা যা খেতে পছন্দ, মানে আম্মু কেন্দ্রিক আমার চিন্তাগুলো অনেকটা ছিল। তারপর যখন আমি বড় হইলাম এবং আম্মু আমাকে একমাত্র আমার আম্মুই, আমার ফ্যামিলির মধ্যে একমাত্র আমার আম্মুই আমাকে কখনো না করে নাই কোনো কিছুতে। বাহ, আমি যা করতে চাইছি যখন, সেখানেই সে অ্যালাউ করছে। মানে সকল বাস্তবতাকে Yes. আমিনা মুন্নি যেন ছুঁতে পারে। এক্স্যাক্টলি। এবং আমার কেন যেন মনে হতো যে আম্মুর স্বপ্নগুলো আমাকে দিয়ে পূরণ করতে চাইতো। এনিওয়েজ, আমার ফ্যামিলিতে অনেক
প্রবলেম ছিল এটা নিয়ে, আমার মামা খালামণি এরা পছন্দ করতো না দ্য ওয়ে অ্যাকচুয়ালি আম্মু আমাকে স্বাধীনতা দিচ্ছে অ্যান্ড অল দ্যাট। বাট থ্যাঙ্কস টু আম্মুর জন্য আমি এখানে। কারণ কে কি বলল, কে বাধা দিল, এগুলো নিয়ে আম্মু কখনো আমাকে কখনো বিরক্ত করে নাই, আমাকে কখনো কোয়েশ্চেন করে নাই। অ্যান্ড যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমরা আলাপ করছিলাম বিরতির সময়, সেটা হচ্ছে যে বাই চয়েস আমি সিঙ্গেল। হ্যাঁ, বাহ, মানে আই লাভ মাই লাইফ, আই লাভ দ্য ওয়ে আই ওয়ার্ক, আই ট্রাভেল, আই লাইভ ফটোগ্রাফি। সো মানুষজন আমার ফটোগ্রাফি যখন প্রশংসা করে আমার অনেক ভালো লাগে। ইভেন যে কাজটা আমি করি কমসে, এই যে আপু ডকুমেন্টারির কথা বলতেছিল, ডকুমেন্টারি, অ্যাডভার্টাইজমেন্ট, স্ক্রিপ্টিং, এই যে ক্রিয়েটিভ কাজগুলো আমি, দো ইট ইজ কর্পোরেট, বাট আমি যে আমার এক্সপিরিয়েন্সের টোটাল টাইমটাতে লাস্ট 14-15 ইয়ার্স আমি যে এই কাজগুলো করতেছি, একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরির পিছনের যে গল্পগুলো, প্রোডাকশনের যে গল্পগুলো, এই কাজগুলো আমাকে খুব আনন্দ দেয়। আমি যখন পিআর কমিউনিকেশনসের জন্য একটা ন্যারেশন রেডি করি, আমার কোম্পানির কোনো একটা সিএসআর স্টোরি রেডি করি, তখন আই ক্যান রিলেট উইথ পিপল, আই ক্যান রিলেট উইথ অডিয়েন্স, অ্যান্ড আই রিয়েলি লাভ দিস জব। তো যেটা বলছিলাম যে আমাদের দেশের সোশ্যাল অ্যাসপেক্টে ইটস ভেরি ডিফিকাল্ট মানুষকে বোঝানো যে একটা মানুষের চয়েস ক্যান নট বি যে আমি বিয়ে করব, সংসার করব, এটা যে বাই চয়েস নাও হতে পারে, নাও হতে পারে। এই রিয়েলিটিটাই নাই আমার কাছে মনে হয়। একদম। সো যেটা হচ্ছে যে so আমি বাই চয়েস সিঙ্গেল, আই লাভ দিস অ্যান্ড আই ওয়ান্ট টু প্রুভ মানুষজনকে যে এটাও মানুষের একটা চয়েস হতে পারে, হতে পারে, যে একদমই। আমি আমার মতো থাকতে চাই, এভাবে আমি হ্যাপি। এন্ড অফ দ্য ডে মাই হ্যাপিনেস ম্যাটার্স, রাইট? বাহ, সো এটাই হচ্ছে আমার অসাধারণ, গল্প। এবং অসাধারণ। যেটা কথা হচ্ছে, আমি একটা কথা বলছিলাম যে ফ্যামিলি মানুষজন খুব কিন্তু মানে মা না দিলেও আশপাশে কিন্তু এই যে আত্মীয় স্বজনের যে একটা দল থাকে যে যারা সবসময় ইনসিস্ট করে মেয়েকে বিয়ে দিচ্ছ না কেন, কবে দিবা, বয়স হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, একদম মানে খোঁচাখুচির আমার পর্যায়ে আম্মু চলে যে যায়। আমার আম্মু দ্য লেভেল অফ পেশেন্স, সে এই জায়গাটাতে আমাকে মানে এই জায়গাটাতে সবাইকে দ্য ওয়ে শি হ্যান্ডেলড, দ্য ওয়ে সে শিল্ডের মতো স্টিল আমাকে প্রোটেকশন দেয়, মানে ওই ধরনের আলোচনা যেন আমার কানে না আসে, সো দ্যাট আই ক্যান লিভ পিসফুলি। মানে স্যালুট টু মাই মাদার। বাহ, অসাধারণ একটা মানে আমাদেরও স্যালুট থাকবে, কারণ এটা আমাদের সামাজিক একটা মাথা ব্যথা। একদম মানে আমি বলি সামাজিক মাথা ব্যথা, একদম। মানে অন্যের মাথার সব ব্যথা নিজের মাথায় নিয়ে মাথা আসে। ব্যথাটা আরেকটু ভালো করে শুনতে হবে এবং গান শুনতে হবে। বিরতির সময় চলে এসেছে, বিরতি নিয়ে নিচ্ছি, সেই পর্যন্ত সাথেই থাকতে হবে, একটু পরেই ফিরছি। ফিরে এলাম, কথা দিয়েছিলাম তাই। এরপরে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিতে চাই, সেটা হলো আমাদের সাথে জলদি জলদি জুম আড্ডায় যুক্ত হয়ে যেতে হবে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেয়া আছে। কোথায় ছিলাম আমরা? মুন্নির ছানাপোনা, মা পোনা, এটা একটা অন্যরকম ব্যাপার, তাই না? যে একখানে মা আছে যাকে এখন যত্ন করতে হবে, আমিনা মুন্নির। তো এই যে উনি সেই রাজবাড়ি, শুধু রাজবাড়ি থেকে ঢাকায় নিয়ে এসে তারপরে কম্পিটিশন করানো এবং জাতীয় পর্যায়ে টেকানো, এটা কিন্তু একটা বিশাল দক্ষতার ব্যাপার। সেই কাজটা উনি করেছেন এবং আমরা যে মুন্নিকে এখানে দেখছি, সেই মুন্নি ওনারই সম্পূর্ণ আমার আম্মু, প্রতিচ্ছবি একটা। একদম। তো এই প্রতিচ্ছবির মধ্যে আমি একটুখানি মায়ের পছন্দের কোনো গান কি গুনগুন করা হয়? হ্যাঁ? মায়ের পছন্দের গান? আমি তো গান গাইতে পারি না আপু। আম্মুর পছন্দের গান হচ্ছে নীল আকাশের নিচে। আমি আম্মুর পছন্দের নায়ক হচ্ছে রাজ্জাক। ও বাবা, হ্যাঁ, বিশাল তো ব্যাপার। নায়ক রাজ্জাক আমার আম্মুর খুবই পছন্দের নায়ক। এবং সামহাও আমার আব্বুও দেখতে ওরকমই ছিল, বাহ, সামহাও অনেকটা মিল। সবাই বলতো আর কি, আমি ছোটবেলা থেকে শুনতাম যে হ্যাঁ। আব্বুর সাথে চেহারায় মিল। বাট আব্বু কিন্তু, আমি কিন্তু গান গাইতে পারবো না। এই নীল আকাশের নিচে আমি গান গাইতে পারছি না। অন্য কোনো গান হলে আই ক্যান ট্রাই। অন্য কোনো, হ্যাঁ অন্য কোনো, খুবই বাজে শোনা যাবে, বাট স্টিল আই ক্যান ট্রাই। ওকে। তারপরও বিমূর্ত এই রাত্রি আমার, মন তার সুতোই বোনা একটি রঙিন চাদর। সেই চাদরের ভাঁজে ভাঁজে নিঃশ্বাসেরই ছোঁয়া, আছে ভালোবাসা আদর। বিমূর্ত এই রাত্রি আমার। শেষ। বাহ বাহ, অসাধারণ। মানে যে যে পারে সে সবই পারে আর কি, একদম না পারার মধ্যে কিছু নেই।
আর তুমি কিন্তু বলেছিলে যে আবৃত্তিও শোনাবে, গানও গানও শুনবে? হ্যাঁ। আচ্ছা, কালিকা প্রসাদের একটা গান আছে আমার ভীষণ ভালো লাগে, মানে আমি প্রায় শুনি, মানে প্রতিদিনই শুনি, প্রতিদিন দোহার তো আমি সেখান থেকে 2-3 লাইন শোনাচ্ছি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। আকাশে রোদের দেশে ভেসে ভেসে বেড়াই, মেঘের আড়ালে থাকো তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। বাহ, এটা একটা চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছে না আমাদের? মনের ভুবন মাঝি, ভুবন মাঝি, ভুবন মাঝি। ভুবন মাঝি চলচ্চিত্রে। বাহ, অসাধারণ, দারুণ আড্ডা জমে উঠেছে এবং তোমরা নিশ্চয়ই খুব মানে আমাদের আজকের আড্ডা উপভোগ করছো, সাথেই থেকেও কিন্তু। তারপরে কোথায় যেন ছিলাম আমরা? ছেলে পেলে ছেলে পেলে, হ্যাঁ, একটু বলো না দয়া করে। ওই যে নামটা। বললাম ছেলে পেলেদের নিয়ে ওই একটা, ছেলে পেলেদের নামগুলি একটু বলো না, কারণ ওরা নিজেদের নামকে সুমহান করেছে, সমুজ্জ্বল করেছে। 4 জনের নামই বলতে হ্যাঁ হ্যাঁ, 4 জনের নামই বলতে হবে। এরকম 4 পুত্রের জননী কয়টা আছে না, আমাদের দেশে? এটা না, এটা অনেক মায়েদের অনেক রত্ন বললে ভুল হবে, তার চেয়েও বেশি কিছু সন্তান অনেক মায়েরা জন্ম আছে, দিয়েছে। সব মাই রত্ন গর্ভা আমার এমন মতে। না। তুমি কম কি? না, তুমি তোমার তোমারটা বলো। উপমা একটা জুয়েল, তোমার ছেলে উপল একটা জুয়েল, ফার্স্ট ক্লাস, খুব ভালো লাগে আমার দেখতে। আসলে উপমা তোমার জানের টুকরা। মায়ের, হ্যাঁ, পুরো মানে আমার মেয়ে কথা বলছে, হ্যাঁ। একটু ব্যক্তিগত হয়ে ও, যাচ্ছে। উপমা। হ্যাঁ, আমার মেয়ে তার খুব উপমা, জানে আচ্ছা, জানে উপমাকে তো আমি ছোটবেলা থেকে চিনি। আমি হ্যাঁ, তখন ওই যে মুস্তফা ওকে মনোয়ার, ছোট্ট থেকে বড় হতে দেখি। হ্যাঁ, ওই যে মুস্তফা মনোয়ার স্যারের আমি ওই যে নাটক স্ত্রীর পত্রতে আমি হ্যাঁ। অ্যাসিস্ট করলাম, তখন উপমা ছিল আমাদের অভিনেত্রী, ছোট অভিনেত্রী বিন্দু, হ্যাঁ, হ্যাঁ, আমার বিন্দু চরিত্রে। আমার বরের পরিচয় কি দিব? না, বলতে হবে অবশ্যই, কারণ আমার এটাকে সারা বর, বাংলাদেশ যার চেনে। সাথে আমি 79-এ তুমি কি করে তাকে বাড়ি পালিয়ে গেছিলাম। হ্যাঁ, এগুলি বলো একটু। অবশ্যই কিশোরী বয়সে, কিশোরী, হ্যাঁ, 16 বছর বয়সে বাড়ি পালানো খুবই ভয়ঙ্কর। তাও সেই 79-এ, আজ থেকে 47 বছর আগে। হ্যাঁ, 47 বছর আগে, অনেক বড় সাহসের বিষয়। এবং আমার মনে হচ্ছিল যে যেতেই হবে ওর সাথে। ও, বাড়ি পালিয়ে? হ্যাঁ, বাড়ি পালিয়ে, ও, একদম। আচ্ছা। বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান এবং বাড়ি বড় মেয়ে। গান গাইতে গাইতে ওকে পছন্দ করা। ও তখন গানের মাস্টার ছিলেন? না, ও আমার টিচার ছিল না। আমরা ফাংশন, রিহার্সেল এসব করতাম। ও গিটার বাজাতো, তখন রেডিওতে চাকরি করতো। যাই হোক, তো পাড়ার ছেলে, 2-3 বাড়ি পরে ওর বাসা, পেছনে আমাদের বাসা। ওই রিহার্সেল করতে করতে এমনি এমনি করে এমনি বলি যে পাড়ায় সবাই ওকে চিনতো ওর নামে, যেহেতু ও গানের ছেলে। তো পছন্দ হলো, 3 মাসের পরিচয়ে আমাদের বিয়েটা হয়ে গেল, আমরা বাড়ি পালালাম। তারপরে এই তো তোমাদের বিয়ে পড়ানোর দায়িত্ব কে নিল? বিয়ে পড়ানো ওই যে মগবাজারের কাজী। মানে তখন অবশ্য বয়সের ওরকম কোনো হ্যাঁ, না, ছিল না। ওরে বাপরে, যখন আমরা নভেম্বরের 8 তারিখে পালিয়ে গেলাম, 8-9 শুধু ছুটলাম, কোথাও শেল্টার পাচ্ছি না, কেউ তো বিশ্বাস করছে না, সেই যুগেও কেউ বিশ্বাস করতো না। হ্যাঁ, আমি পরিচয় দিই, আমার মা একজন টিচার, উনি আগে কলেজে ছিলেন, পরে স্কুলে জয়েন করে ঢাকায়। এবং আমার মায়ের অনেক ছাত্রছাত্রী বা পৃথিবীর বিভিন্ন শহরে বিখ্যাত বিখ্যাত মানে জায়গায় ওরা এখন বসে আছে। অবস্থান করছে। আমার মা খুব ফেমাস টিচার ছিলেন, আর আব্বা ছিলেন কর্পোরেট অফিসে। তো আমার ছোট 2 ভাই, আমার ইমিডিয়েট ছোট ভাইও মিউজিকই ছিল, এখনো করে,
ওকেও সবাই চিনে, ফিডব্যাকে একসময় গান গাইতো, আচ্ছা মেইন ভোকালিস্ট ছিল। আর ছোটটা নাম লন্ডন বললো না। রেশাদ মাহমুদ। হ্যাঁ আচ্ছা আমার ফিডব্যাক এবং অভিনয় feedback। করে, একটা সময় আমরা অভিনয় করেছি হ্যাঁ, অভিনয় একসাথে। করেছে তো। আর বরের কথা বলছে না আমার বর মিউজিক ডিরেক্টর আনিস রহমান তনু, একদম। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার অ্যান্ড বিভিন্ন চ্যানেলে। তো বাড়ি পালালাম, তো সেই থেকে ওর সঙ্গে থাকা এই চলছে 47 বছরের জীবন। আর 3 বছর, তারপর কিন্তু আমরা অনেক বড় দোয়া একটা করবেন। পার্টি চাই। একদম নিশ্চয়ই দোয়া তো করি। আর বাচ্চাদের নামটা ছোট কিন্তু করে জানতে বলে দাও, পারি ছোট নাই। করে বলে দাও কার? বাচ্চাদের নাম। বাচ্চাদের নাম, বড় ছেলে তানিম রহমান অংশু, ও সে নির্মাতা একজন, চিনি আপু, মেজো নাম ছেলে জানি। তাসকিন রহমান অঞ্জন, সে ভীষণ ভালো অভিনয় ভালো করে। অভিনয় করে আর সিনেমা সেজো ছেলে তারিফ রহমান অন্তর, ছোট সেও কাজ ছেলে করছে তামজিদ এখন। রহমান অদিত। এবং চারজনে কিছু না কিছু। আমি জানি না ওদেরকে আমি কতখানি ভালো করে মানুষ করতে পেরেছি বা বড় করতে পেরেছি, কিন্তু আমি একটা জায়গা পর্যন্ত ওদেরকে পৌঁছে দিয়েছি। একদম। তারপরে ওদের দায়িত্বে ওরা পথ চলছে, ওদের জীবন ওরা নিজেরাই গড়ে ওটা তুমি নিয়েছে। মানে পথে তুলে দেওয়াটা, এটা তুমি ওইটুকুই আমার তোমরা কাজ। তনু ভাই মিলে, হ্যাঁ। তোমরা দুজন মিলে ওইটুকুই সুন্দর আমার করে কাজ। ওদেরকে একটা ওরা রাস্তায় তুলে ওরা দিয়েছে। ওদের জায়গায় কতটা জায়গা করতে পেরেছে, মানুষের মনে কতটা জায়গা পেয়েছে, সেটা ওদের অর্জন। ওদের অর্জন, হ্যাঁ, এবং ওদের এটাই অর্জন। হওয়া উচিত। ওইটুকু মানে যতটুকু এগিয়ে দিয়েছি আমরা দুজন, তারপরে আর আমরা নাই। কিন্তু আমার কারণ আর আমার দরকার নাই, এখন হাজবেন্ডের ওরা- যে প্রফেশন, ও সকালে যেত, রাত্রিরে বাসায় আসতো। এমনও হয়েছে যে বাচ্চারা ঘুমিয়ে গেছে, পরদিনকে বাবার সাথে দেখা হয়েছে বা হয়নি এরকম। আমি যৌথ পরিবারে অনেক লম্বা সময় ছিলাম, বিশাল যৌথ পরিবার, এবং এখন আমি আমার যৌথ পরিবারে যাদের সাথে ছিলাম, আমি এখন ওদের কাছে আর বড় ভাবি বা বড় মামি এরকম পর্যায়ে না। আমি একটু অন্যরকম একটা ফেস ওদের কাছে এখন আমি। তো আমি সেদিক থেকে খুবই লাকি যে আমি একটা খুব সুন্দর শ্বশুর বাড়ি পেয়েছিলাম। বাহ, পালিয়ে গিয়েও সুন্দর শ্বশুরবাড়ি পাওয়া যায়। সাংস্কৃতিক পরিবার একদম। হ্যাঁ, আমার শ্বশুর খুব ভালো সেতার বাজাতেন শখে। আমার শাশুড়ি কলকাতা আকাশবাণী তেসরাজ বাজাতেন। বাহ। সেটা অনেক আগে, সেই আমি বহুত আগে আমার শাশুড়ির মুখে শোনা। আমাদের বড় আপা মানে আমার ননাস, উনি ভীষণ ভালো গান গাইতেন, এবং ওনার হাজবেন্ড বিখ্যাত সুরকার পরিচালক আমির আলী। ওনার একটা ফেমাস গান অবশ্যই আছে, পাখিরে তুই দূরে থাকলে দূরে থাকলে ছেড়ে আমার ভালো লাগে না। অসাধারণ। এটা ওনার বিখ্যাত সুরের কম্পোজিশন। তনু ভাইয়ের একটা বিখ্যাত গানের কথা শুনে আমরা তনুর বিরতিতে যাব। বিখ্যাত গান তো জাতীয় সঙ্গীত। ওর অনেক বিখ্যাত গানের মধ্যে একটা গান সবাই জানে, এই রূপালী চাঁদে তোমার হাত তোমারে দুটি। হাত দুটি। বাহ, ওই পরাণের- সম্পারে জাগিয়েছে। হ্যাঁ, পরাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে। তারপরে দমে জীবন দমে মরণ, ওই যে সংসপ্তক, সংসপ্তকের। সেই আমাদের ছোটবেলা। তো ওর 72 থেকে ওর এই ইন্ডাস্ট্রিতে জার্নি শুরু, এখনো চলছে আলহামদুলিল্লাহ। তো ওর সাথে সাথে যেহেতু আমি গান ভালোবাসি, আমারও চলছে ওর সাথে পথ চলা। বাহ, একেবারে এবং ভালো সুন্দর লাগে। পথ শোনায় চলা, সোহাগা, শুধু পথ চলা না, হ্যাঁ, মানে সে সুন্দর গীতি পথ কবি, চলা। সে সুরকার, মানে একদম আমাদের সাথে যুক্ত হয়েছে জুমে মিষ্টি আপা, হাসিনা আপা, মমি আপা। আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন। আমরা, হ্যাঁ, সুন্দর হাসি হাসি মুখ নিয়ে সাথেই থাকবেন। আমরা একটু আবার বিরতি থেকে আসছি। হ্যাঁ, আরেকবার বিরতিতে যাবার সময় হলো এবং যথারীতি ফিরবো, সে পর্যন্ত সাথেই থেকে। ফিরে এলাম আবারও, এবং এবার যাব জুমের বন্ধুদের কাছে। সেই সময় পর্যন্তও কিন্তু সাথেই থাকতে হবে। তাহলে আমরা জুমের বন্ধুদের সাথে পরিচয় হই। প্রথমে কে আছে? মিষ্টি আপা, মমি আপা এবং মিষ্টি আপা দুজনকে দেখতে পাচ্ছি। তাহলে মমি আপা আনমিউট করে কথা বলুন, আমাদের অতিথিদের সাথে পরিচিত হন এবং আমি সম্পর্কে 2 লাইন কিছু বলুন। শুভ সন্ধ্যা আপু, সকল আপুদেরকে রমাদান মোবারকের শুভেচ্ছা। আজকের বিষয়টা অনেক সুন্দর, যে অনেক আমার সুন্দর। আমি শুনলেই অনেক ভালো লাগে। আসলে আমরা সবাই তো আমার আমি, আর আমি আমার পার্সোনালি যেটা বলবো, যে আমরা এমন একটা এজে চলে আসছি, এখন সবকিছুতে মনে হয় আমার আমি ভালো লাগে, অন্য কারোর কথা বা অন্য কারোর পছন্দকে ওইভাবে প্রাধান্য দেওয়া হয় না। তারপর বেসিক্যালি আমি একজন উদ্যোক্তা, আমি সব সময় আমার কাজকেই পছন্দ করি এবং আমার কাজকেই ভালোবেসে আমার 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 মতো করেই আমি চলতে পছন্দ করি। যে কে কি ভাবছে বা ভাবলো ওইটা নিয়ে আমার অত মাথা ব্যথা করে না অনেকেই। কারণ এখন এমন একটা সময় চলছে, এত
মানে প্রতিকূলতা, এত মানুষজন, সবকিছুর মধ্যে দেখা যায় নিজেকে নিজের মতো করে রাখাটা অনেক কঠিন, কিন্তু তারপরেও আমি চেষ্টা করি। আমি একজন দেশীয় পণ্যের উদ্যোক্তা, দেশকে ভালোবাসি এবং দেশকে ভালোবাসে দেশীয় পণ্য নিয়ে আমার মতো করে 18 বছর ধরে আপু আমার এই পথ চলা। বাহ, আমি আমাকেই ভালোবাসি এবং আমার মতোই থাকতে পছন্দ করি। এই তো অসাধারণ আপু। অসাধারণ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবারে হ্যাঁ, মিষ্টি আপা। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আপনাকে সালাম, শুভ অনেকদিন পরে সন্ধ্যা। পেয়েছি, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপু ভালো আছেন? হ্যাঁ অনেকদিন হ্যাঁ, কথা বলি না, একটু কথা বলি। না না না, শোনা যাচ্ছে, বলেন বলেন। আচ্ছা আচ্ছা। আ- আর বলছিলাম যে স্টুডিওর আপুদের সালাম এবং শুভেচ্ছা। আর আমার আমি সম্বন্ধে আজকের টপিকটা আসলেই চমৎকার একটি টপিক। আমার আমি আমার আমি আসলে একটা আত্মপরিচয় এবং নিজস্ব সত্তা, স্বপ্ন এবং অনুভূতির এক অনন্য সংমিশ্রণ, আমার কাছে তাই মনে হয়। একদম। এবং এই নিজের যে আত্মসম্মান, স্বপ্ন এবং ভালোবাসা, এগুলো আগলে রেখে আসলে আমরা সুখ দুঃখের যে অভিজ্ঞতায় গড়ি, এটি আসলে আমার আমির সাথেই যায়, আমার কাছে তাই মনে হয়। এবং নিজের যে স্বপ্ন, লক্ষ্য, এগুলো নিজের আস্থার উপরেই নির্ভর করে। সেক্ষেত্রে আমি বলবো যে আমিও যে স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আপনাদের সকলের দোয়ায়, সেক্ষেত্রে আমিও মনে করি যে যে এই যে স্বপ্ন দেখা এবং স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়া, এখানেই আমার আমি লুকিয়ে রয়েছে। তা আমার আমিকে প্রকাশ আর কিভাবে করতে পারি? আমি হয়তো আমার শিক্ষকতা পেশায় শিক্ষক ছাত্রছাত্রীর সঙ্গে মিশি, লেখালেখির জায়গায় হয়তো কবি সাহিত্যিক কিংবা যারা আমার লেখা পড়েন পাঠকদের সাথে আছি। আর অন্যান্য মানবিক কাজগুলোর ক্ষেত্রে আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এই সব কিছু মিলেই আমার কাছে মনে হয় যে আমার আমি। আর তারপরেও বলবো যে একটি ভালো লাগা, ভালোবাসা সবকিছুর পরে সমস্ত কাজের অবশেষে আমার আমি নিজস্বতা যেটি, সেটি অবশ্যই আমাদের জরুরি এবং এটি আমাদের থাকতেই হবে। যত মন্দ লাগা, ভালো খারাপ লাগাই থাকুক, এতটুকু ভালো লাগা যেন এতটুকু ভালো সময় লাগার শেষে, জন্য দিন সব শেষে সময় যেন নিজের জন্য থাকে। নিজের এই কাছে থাকে। ধন্যবাদ। একদম একদম, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন। কি অসাধারণ না, দুজন আমাদের সাথে যুক্ত হয়ে গেল। খুব সুন্দর বললেন আপা। আচ্ছা, এই যে যে মানুষটি, যে মানুষ হয়তো সকল মানুষই, কেউ হয়তো অনুভূতিটা টের পায়, কেউ হয়তো পায় না, সকল মানুষই কিন্তু আমার আমিকে নিয়েই মোটামুটি থাকতে পছন্দ করে। তো এই যে একটা ব্যক্তিত্ব এবং তার মূল্যবোধ 8-10টা সাধারণ মানুষের মূল্যবোধের সাথে কি যায় না। তাহলে ঠিক আছে, তাহলে লাস্ট জন্য ভাবি বলো, তারপর দুজনের কাছে কিন্তু শুনবো। না, যাবে না এই জন্যে কারণ বিভিন্ন জনের ফোকাস বিভিন্ন রকম, খুব কমপ্লিকেটেড দিকে যাদের ফোকাস থাকে তারা ঠিক আমার আমি থাকে না, বিকজ অফ তারা তাদের নিজেদের কি চেনে না। চেনে না। আমি এই যে শুরুতে বলেছি, আমার আমি ভাবতে হলে আগে নিজেকে চিনতে হবে। নিজেকে চিনতে হবে, যেটা নিজেকে লালনও বলেছে। হ্যাঁ, নিজেকে চিনতে পারলেই কিন্তু তোমার সবকিছু জায়গাটা ক্লিন 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 হয়ে যাবে। তুমি কিন্তু কোনো ব্যাড থিং এর দিকে তোমার কোনো মানে মানসিকতা কাজ করবে না। তখন তুমি তোমার ভেতর থেকে যত ভালো জিনিসগুলি তুমি কিন্তু বের করতে চেষ্টা করবা। যেমন ওনারা বললেন, উনি টিচার, ওনার স্টুডেন্ট আছে, উনি ভালো লাগার জায়গা, উনি উদ্যোক্তা, দেশীয় জিনিস, দেশীয় পণ্য নিয়ে কাজ করেন। এই যে ওনার ভেতরের যে কাজগুলি বের করা, তার মানে কি উনি বিশেষ। ওনার যে আমার আমিত্বটা, ওনার নিজস্ব সত্তা, এটা ওনার ভালো জায়গায় ফোকাস করেছে। এটা কিন্তু সাধারণ বিষয় না। আমিনার কথা বলছি, শিউলির কথা বলছি, আমি তো আমারটা বললামই, তুমিও কিন্তু তোমারও কিন্তু একটা বিশেষ আছে। তুমিও সংসারের কাজ করো, তোমারও অনেক কিছু আছে, আমি এখানে বলছি না। তারপর কিন্তু তুমি একটা বিশেষ জায়গায় আছো, তুমি অভিনেত্রী, তুমি সঞ্চালক, তুমি গাইতে পারো। আমি বকুলকে চিনি অনেক যুগ ধরে। তো এটা তোমার সত্তা। যাদের এই স্পেশালিটিটা থাকে সেই আমার আমি। একদম, যে আমার আমি না, তার বিভিন্ন দিকে ফোকাসিং, ফোকাস, হ্যাঁ, এবং একটু একটু করে সেগুলি কিন্তু ছোঁয়ার মতো ছুঁয়ে হ্যাঁ, সেগুলো কিন্তু সমাজের জন্য খুব একটা ভালো কিছু তারা দিতে পারে না। বাঞ্ছিত কিছু না, ভালো কিছু তারা দিতে পারে না। একটা ডান্স আর্টিস্ট, সে কিন্তু নাচ তার বড় শিল্প। ওর ছেলে যেমন কন্টেম্পোরারি ডান্স করে, আমার যেটা মনে হচ্ছে লন্ডনে থেকে, তার মানে কি ওটা শিল্প। যে শিল্পর মধ্যে থাকবে, ভালো কিছু গড়বে, সেই আমার আমি। এটা আমার বিশ্লেষণ। আমি জানি না সবার সাথে মিললো তৈরি কিনা। করা যেভাবে ওর মুন্নির মা মুন্নিকে তৈরি করেছে, মুন্নি এখন সেই নিজের যে অনুভূতি, অনুভব, তাকে তৈরি করে।
একদম আমরা একদম শেষের দিকে আছি, ছোট ছোট করে শিউলির কাছে, মুন্নির কাছেও একটুখানি শুনতে চাইবো। তারপরে আমার মানে আমি আমার নিজের কথা বলি। আমি আসলে মানুষকে যারা ক্রিয়েটিভের সঙ্গে আছে তারাই ভালো কিছু করবে, বা ক্রিয়েটিভের সঙ্গে না থাকলে খারাপ কিছু করবে, এরকমটা আসলে ঠিক গুলিয়ে ফেলার তে আমি একমত নই। কারণ হচ্ছে যে আমি অনেক সাধারণ মানুষ দেখেছি যাদের মধ্যে অনেক অসাধারণত্ব আমি দেখেছি। তারা হয়তো ফোকাসড না, হ্যাঁ, কিন্তু ওটাই তারা বলছি আমি। মানুষ হিসেবে এত ভালো, এত চমৎকার। আবার অনেক ক্রিয়েটিভ মানুষের মধ্যেও আমি দেখেছি যে অনেক কলুষিত, অনেক কুৎসিত দিক। কাজেই মানে খুব মানে ক্রিয়েটিভ হলেই যে মানুষ হিসেবে তিনি খুব ভালো উন্নত মানের মানুষ হবেন, এটা অনেক সময় নাও হতে পারে আপা। ওই যে তারপরেও কিন্তু ওই জন্যই আমি আলাদা। সেই ক্রিয়েটিভের কথা বলিনি, আমি বলছি যে নিজেকে ফোকাস করতে পারে। একজন ভালো মানুষের মনেও কিন্তু লুকোনো সত্তা থাকে, যে আমাকে আমি বার করব কি করে, একদম ঘুমিয়ে থাকে ভিতরে। হ্যাঁ, তার চিন্তা হলো আমি ভালো জিনিসটা বের করব। ওই সে তো মানে খুবই এক কথায় সাধারণ, যেটা বলা যায় যে সদিচ্ছাটা, সদিচ্ছা। সেই মানুষটির যিনি আমার আমিকে লালন করেন তার হ্যাঁ। সদিচ্ছার উপরে কিন্তু ঘুমিয়ে সমস্ত আছে, বের কিছু, করতে হ্যাঁ, পারছেন, স্কোপ সমাজ, নাই। সংসার, সেটা। দেশ, পৃথিবী, হ্যাঁ, হ্যাঁ। সৌরমণ্ডল সবকিছু ভালো থাকবে তার ইচ্ছায়। সেইটাই। মুন্নি একটু ছোট করে বলতে হবে, আমার তারপরে একটা আমরা প্রশ্ন চলে যাব। আছে। মূল্যবোধ কি সবসময় পজিটিভ হয় নাকি নেগেটিভও হতে পারে? মূল্যবোধটা যেহেতু মূল্য দিয়ে নির্মাণ হয়, সেহেতু আমার মতে পজিটিভটাই বেশি হতে পারে, পজিটিভটাই বেশি কিন্তু নেগেটিভ যে হবে না, মূল্য অমূল্য দুটো শব্দই না, যেহেতু আমি আছে, কেন তাই না? বললাম কথাটা, আমার মনে হয় যে আপনি জিজ্ঞেস করছিলেন যে মূল্যবোধটা কি ভ্যারি করে কিনা পার্সন টু পার্সন। মূল্যবোধ তো ডেফিনেটলি ভ্যারি করে। এখানে আমাদের এখানেই থেমে যেতে হবে, আচ্ছা। কারণ সময়েরও একটা মূল্য আছে, সময় বলছে চলে যেতে হবে। আমাদের প্রশ্নটা রইলো তোমাদের কাছে, যারা পিছনে আছো এবং এখানে যারা জুমে যুক্ত আছে, সময়ের মূল্য এবার আমাদের দিতেই হবে। তাই আমার আমিকে নিয়ে, আমাদের সকল আমিকে নিয়ে চলে যেতে হবে বাড়িতে। আমি একদম একটু ধন্যবাদ জানাতে চাই নেক্সাস টেলিভিশন লেডিস ক্লাবকে, আমাদেরকে আমন্ত্রণ জানাবার জন্য। অসাধারণ একটা সন্ধ্যা আমরা কাটালাম। ধন্যবাদ বকুলকে সুন্দর সুন্দর প্রশ্ন করে কিছু বলার স্কোপ করে দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ, এটাই। তিনজনকেই ধন্যবাদ, এবং যারা এতক্ষণ আমাদের সাথে ছিলে তাদেরকেও ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকতে হবে আমার আমিকে নিয়ে।